সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আবারও মাহে রমজানের শুভেচ্ছা। আর বর্তমান করোনা পরিস্থিতিতে যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা অসুস্থ তারা যেন দ্রুত সুস্থতা লাভ করে, আর আমরা যারা সবাই সুস্থ থাকতে পারি আল্লাহর কাছে এই কামনা করি। আর সবাই ঘরে থাকুন, সাবধানে থাকুন, অপ্রয়োজনে বাড়ির বাইরে বের হবেন না। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ঘনজ্যামিতির লেকচার 3, আমরা গত দুইটি লেকচারে আমরা 1 থেকে 10 দেন 11 থেকে 20 পর্যন্ত আমরা করিয়েছি। এখন আমরা 21 থেকে পরবর্তী যে ম্যাথগুলো আছে সেগুলো আজকে কি করব, সমাধান করব। আশা করি তোমরা বইপত্র নিয়ে বসে গেছো। তো একটা জিনিস দুঃখের সাথে জানাচ্ছি, আসলে এখানে প্রশ্ন লেখার মতো বোর্ডে এই ধরনের দুটুক জায়গা নেই, সেক্ষেত্রে সমস্যাপক্ষ ব্যাপারটি। এই জন্য তোমরা অবশ্যই বই নিয়ে বসবে, কারণ বই নিয়ে না বসলে তোমরা ম্যাথগুলো সমাধান করতে তোমাদের জন্য অনেক সমস্যা হয়ে যাবে। সাথে ক্যালকুলেটর নিয়ে বসতে অবশ্যই ভুলবে না। তো আশা করি সবাই ভালো আছো। তো আমরা যাই, সামনের দিকে যাই। আমরা প্রথমে যেটি করব সেটি হচ্ছে আমরা বইয়ের 21 নম্বর অঙ্কটি করব। সেটি কি দেওয়া আছে, একটি ঢাকনাযুক্ত কাঠের বাক্সের বাইরের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 1.6 মিটার, 1.2 মিটার, উচ্চতা 0.8 মিটার এবং এর কাঠ 3 সেন্টিমিটার পুরো। বাক্সটির ভিতরের তলের ক্ষেত্রফল এবং প্রতি বর্গ মিটারে 14.44 টাকা খরচ হলে বাক্সের ভিতরে রং করতে কত টাকা খরচ হবে। আচ্ছা, দ্যাট মিনস আমাদের যেটি বলেছে একটা বাক্স দেখতে আসলে কেমন, একটা বাক্স দেখতে আসলে এমন। আমরা যদি একটা বাক্স চিন্তা করি, এটি একটি বাক্স। হ্যাঁ, একটি বাক্স দেখতে এমনই, এবং ওই বাক্সের ভিতরে অবশ্যই যেহেতু কাঠের তৈরি, তাহলে এটা কিছু তো কি থাকবে, জায়গা দখল করবে ওইটার বাক্সটার কি বডিটা সেটি। তার মানে কাঠের যে কাঠ আছে সেই কাঠের পুরুত্ব দেওয়া আছে কত, 3 সেন্টিমিটার। তাহলে এখন আমরা ভিতরের ক্ষেত্রফল বের করতে হবে। আমরা তো জানি এটাকে যদি আমরা দৈর্ঘ্য ধরি, এটাকে যদি প্রস্থ ধরি, আর যদি উচ্চতা ধরি, তাহলে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা আমরা জানি। সমগ্র তলের ক্ষেত্রফল সূত্রটা কি জানি আমরা, আবার মনে করে দিচ্ছি, 2 × AB প্লাস BC প্লাস CA আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র, এটি আমরা জানি। তো দেন আমাদের এখানে যেহেতু সবগুলো কিসে দেওয়া আছে, বাইরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে, তো আমাদেরকে যে কাজটি করতে হবে, ভিতরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আমাদেরকে করতে হবে, বের করতে হবে। তো দেখি আমরা প্রথমে যে কাজটি করব, তাহলে আমরা এখানে যেহেতু দেওয়া আছে বাইরের দৈর্ঘ্য, তাহলে এখন ঢাকনার কাঠের পুরুত্ব সেটি আগে আমরা সেন্টিমিটার আছে সেটাকে মিটারে নিয়ে যাই। কাঠের পুরুত্ব 3 সেন্টিমিটার, তার মানে মিটার নিয়ে গেলে 0.03 মিটার। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা বাক্সের বাইরে দৈর্ঘ্য এই ইকুয়ালস কত হবে, বাক্সের ভিতরের, সরি বাইরের হবে না, ভিতরের দৈর্ঘ্য এই ইকুয়ালস টু, যেহেতু আমাদের কি দেওয়া আছে, বাক্সের বাইরের দৈর্ঘ্য দেওয়া আছে। তো এই সাপোজ আমরা যদি এটা চিন্তা করি, এই একটা বাক্স, এটার দৈর্ঘ্য হচ্ছে কি এটা যদি এটার দৈর্ঘ্য হয়, তাহলে এই যে এটার বাক্সটার পুরুত্ব এটা, তাহলে দুই দিক থেকে এই দুইটা অংশ, এই পুরুত্ব জিনিসটা কি হবে, ভিতরের দৈর্ঘ্য যদি বের করতে হয় তাহলে এই পুরুত্ব অংশটা কি হবে, দুই দিক থেকেই বাদ যাবে। তাহলে আমরা ধরে নিলাম এটি যদি 0.03 মিটার হয়, তাহলে এই দিক থেকে 0.03 মিটার বাদ যাবে, এই দিক থেকে 0.03 মিটার বাদ যাবে। তাহলে আমরা দেখি, তাহলে দৈর্ঘ্য, বাইরের দৈর্ঘ্য দেওয়া আছে 1.6 মিটার, তাহলে সেখান থেকে বাদ যাবে আমাদের 2 × 0.03 মিটার। আচ্ছা, তো দেন আমাদের এখানে ক্যালকুলেশন করে আমাদের একটা মান আসবে। তদ্রূপ আমরা বাক্সের ভিতরে প্রস্থ B ইকুয়ালস টু আমরা বের করব। এটা বাইরের প্রস্থ কত দেওয়া আছে,
1.2 মাইনাস 2.0.03 মিটার। আচ্ছা, এটা আমরা ক্যালকুলেশন করে মানটা পাবো। তো দেন আমাদের যেটি পাবো বাক্সের ভিতরের উচ্চতা c ইকুয়ালস টু, তাহলে একই রকম, তাহলে প্রস্থটাও দুই দিক থেকে বাদ যাবে আর উচ্চতাটাও কি হবে, এই যে এটা পুরুত্ব এটাও কি দুই দিক থেকে বাদ যাবে। তাহলে এখন উচ্চতা কত হবে, কত দেওয়া আছে 0.8 মাইনাস 2 ইন্টু 0.03 মিটার। তাহলে আমরা ABC পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারতেছি, বাক্সের ভিতরের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল হবে কত 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। তাহলে এখানে আমরা যদি মান বসিয়ে দিই তাহলে বাক্সের ভিতরের কি পেয়ে যাব, আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে বাক্সের ভিতরে যদি ক্ষেত্রফল পেয়ে যাই, আমাদেরকে যেটি বলেছে বাক্সের প্রতি বর্গ মিটারে খরচ হয় কত 1.44 টাকা, তাহলে বাক্সের রং করতে কত খরচ হবে। তো সাপোজ এখানে যে ফলাফলটি আসবে, তাহলে আমরা পরবর্তী যে কাজটি করব সেটি হচ্ছে এক বর্গ মিটারে খরচ হয় সুতরাং এখানে যে ফলাফলটি আসবে সেটি তত বর্গ মিটারে, আমরা কি লিখব, তত বর্গ মিটারে খরচ হয় সমান 14 ইন্টু কত, এটা তত টাকা। আমাদের ফলাফলটা আমরা কি পেয়ে যাব। আশা করি সবাই বুঝতে পেরেছো। সিম্পল একটি ম্যাথ, জাস্ট একটু তুমি যদি বুঝতে পারো তাহলে তোমার জন্য কিছুই না। এর পরবর্তীতে যেটি আছে 120 মিটার দীর্ঘ 90 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের চতুর্দিকে 2 মিটার উঁচু 35 সেন্টিমিটার পুরু একটি প্রাচীর নির্মাণ করতে 25 সেন্টিমিটার দীর্ঘ 12.5 সেন্টিমিটার প্রস্থ 8 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কতগুলো ইট লাগবে। আচ্ছা, দেখি আমরা এখন আমরা দেখি একটা চিত্র আঁকি। তাহলে বাগান কিরকম 120 মিটার দীর্ঘ 90 মিটার প্রস্থ, আর এটার মধ্যে আমরা কি করব, একটা আর পুরুত্ব কত দেওয়া আছে 25 সেন্টিমিটার। আচ্ছা, এখন এটার মধ্যে আমরা একটা কি দেয়াল তৈরি করব, সেটি কত মিটার উচ্চ, সেটি হচ্ছে 2 মিটার উচ্চ, এবং আমাদের ইটের কি দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, তাহলে ওরকম কতগুলো কি লাগবে, ইট লাগবে। তাহলে এখানে যে কাজটা করতে হবে, মূলত আমাদের এখানে টোটাল কতটুকু আয়তন সেটি কি করতে হবে, বের করতে হবে। তো টোটাল যে আয়তনটা বের করব সেই আয়তনটাকে আমরা কি দিয়ে ভাগ করতে হবে, পরবর্তীতে ইটের আয়তন দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে আমাদের কি ফলাফলটা বের হয়ে যাবে। তাহলে আমরা এখানে যে কাজটি করব, প্রাচীরের পুরুত্বটা আছে কি, প্রাচীরের পুরুত্ব কত দেওয়া আছে 25 সেন্টিমিটার, এটাকে মিটারে নিয়ে যাই 0.25 মিটার। আচ্ছা, তাহলে নিয়ে গেলাম আমরা। এখন আমরা যে কাজটা করব, প্রাচীরটার দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফলটা বের করব। তাহলে দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল মিন্স, তাহলে প্রাচীরের দৈর্ঘ্য বরাবর কি ক্ষেত্রফল, আমরা এখন দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল হবে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল মানে কি এই জিনিসটা, এই জিনিসটা আমরা বের করব। তাহলে প্রাচীরের দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল সমান, তাহলে ক্ষেত্রফল সূত্র কি জানি আমরা, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে প্রাচীরের দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্য হচ্ছে কত 120 মিটার, আর প্রস্থ কত হবে, তার মানে প্রাচীরটার পুরুত্ব কত আছে 0.25। আবার এটা কয় দিকে আছে, দৈর্ঘ্য বরাবর একই মাপ দুই দিকে, তার মানে আমরা ডবল হবে যা হবে, তার মানে আমাদের কত আসতেছে এখানে
120 ইন্টু 0.25 ইন্টু 2 এত মিটার স্কয়ার আসবে। আচ্ছা, যা হোক, এটা ক্যালকুলেশন করলে কি আসে আমরা সেটা তোমরা বের করবা। এরপর আসো প্রাচীরের প্রস্থ বরাবর ক্ষেত্রফল সমান, যে কেসটি করবো, তাহলে প্রস্থ বরাবর ক্ষেত্রফল হচ্ছে কি এই জিনিসটা বের করবো। তাহলে দেখো এখানে এই ক্ষেত্রফলটা আমরা কিন্তু বের করে ফেলছি, এই ক্ষেত্রফলটা আমরা কি বের করে ফেলছি। তাহলে এখানে কি আর 90 থাকবে? প্রস্থ বরাবর এটার যে প্রস্থটা কি 90 থাকবে? 90 আর থাকবে না। তার মানে কি করতে হবে, দুই দিক থেকে আমাদের একে পয়েন্ট পুরুত্ব যেটা সেটি কি হবে, বাদ যাবে। তাহলে সেটি যদি বাদ যায় তাহলে কতটুকু হবে? তাহলে 90 মাইনাস 0.25 তাহলে এখানে কত হবে? 90 ইন্টু তার কি পুরুত্ব, তার মানে এখানে পুরুত্ব কত ছিল? 0.25, এদিকে 0.25 বাদ দিতে হবে। দেন আবার প্রস্থটা আবার এদিকে এদিকে কত হবে? প্রস্থটা 0.25, তার মানে 90 মাইনাস 2 ইন্টু 0.25 ইন্টু 0.25। দেন আবার এটি কত কয়টা আছে? এরকম দুইটি। আচ্ছা, আমার মনে হয় ক্যালকুলেশন করলে আমার জন্য সবচেয়ে বেটার হবে। আমি দেখি ক্যালকুলেশনটা করে। যে কাজটি আসবে এখানে আমরা একটু করি। 120 ইন্টু 0.25 ইন্টু 2। আচ্ছা, দ্যাট মিন্স এখানে যেটি বের হচ্ছে that means 60, এখানে বের হচ্ছে কত? 60। আচ্ছা, দেন এখানে আমাদের কত বের, আমরা একটু দেখি। 90 মাইনাস 90 মাইনাস তাহলে কত হবে? 0.50 ইন্টু 0.25 ইন্টু 2, 44.75 মিটার স্কয়ার। এখানে মিটার স্কয়ার আসবে। আচ্ছা, তাহলে আমাদের প্রাচীরের দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল পেয়ে গেছি, প্রাচীরের প্রস্থ বরাবর ক্ষেত্রফল পেয়ে গেছি। তাহলে প্রাচীরের মোট ক্ষেত্রফল কত হবে? প্রাচীরের মোট ক্ষেত্রফল সমান কত হবে? 60 প্লাস 44.75 মিটার স্কয়ার। দেন কত হবে? তাহলে প্লাস 60 175। আচ্ছা, দেন তাহলে প্রাচীরের আমরা টোটাল ক্ষেত্রফলটা পেয়ে গেছি প্রাচীরের। তাহলে প্রাচীরের এই আয়তন কত হবে? প্রাচীরের আয়তন, তাহলে আয়তন কিভাবে বের করবো আমরা? আয়তন একেবারে সিম্পল, ক্ষেত্রফলকে কি দ্বারা গুণ করতে হবে? উচ্চতা দিয়ে গুণ করতে হবে। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 104 ইন্টু উচ্চতা কত ছিল আমাদের? এটার উচ্চতা ছিল আমাদের 2 মিটার। উচ্চতা ছিল কত মিটার? 2 মিটার। তার মানে মিটার কিউব, দেন ইনটু 2 to 2095 মিটার কিউব। আচ্ছা, তাহলে এটা আমরা পেলাম, প্রাচীরের আয়তন পেয়ে গেছি।
তাহলে প্রাচীরের যেহেতু টোটাল আয়তন পেয়ে গেছি, এখন আমাদের যে কাজটা বাকি আছে, আমরা ইটের আয়তন বের করব। ইটের আয়তন দিয়ে প্রাচীরের আয়তনকে কি করবো, আমরা ভাগ করলে আমাদের কি ইটের সংখ্যা বের হয়ে যাবে। তাহলে আমাদের ইটের কি দেওয়া আছে দেখি আমরা। আচ্ছা, ইটের সবগুলো কি দেওয়া আছে, ইটের নিম্নগত এত দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলো সেন্টিমিটার আছে, এগুলোকে আমরা মিটারে নিয়ে যেতে হবে। তাহলে ইটের দৈর্ঘ্য সমান দেওয়া আছে 25 সেন্টিমিটার, দ্যাট মিন্স 0.25 সেন্টিমিটার। ইটের প্রস্থ দেওয়া আছে কত, 12.5 সেন্টিমিটার, দ্যাট মিন্স 0.125 মিটার। আর ইটের উচ্চতা সমান কত দেওয়া আছে, 8 সেন্টিমিটার, দ্যাট মিন্স 0.08 মিটার। তাহলে ইটের আয়তন কত হবে, ইটের আয়তন সমান, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা 0.25, 12.5 ইন্টু 0.08 মিটার কিউব। কারণ একক যদি একই না হয়, এটি যেহেতু মিটার কিউবে বের হয়েছে, এটাকে অবশ্যই কি করতে হবে, মিটার কিউবে বের করতে হবে। তাহলে দেন আমরা করি, এখানে কত আছে আমাদের, 0.25 ইন্টু 0.125 ইন্টু 0.08, টোটাল কত বেরোলো আমাদের, 0.0025 মিটার কিউব। তাহলে সুতরাং ইট লাগবে, কতগুলো ইট লাগবে, দেয়ালের আয়তনকে ইটের আয়তন দিয়ে ভাগ করব, তার মানে 29.33 ডিভাইডেড বাই 0.0025 মিটার কিউব, সরি এত টি। আচ্ছা দেখি আমরা কি আসে, 209.33 divided by 0.0025 equals to 83,732 টি। দ্যাট মিন্স আমাদের এতটি ইট লাগবে, তার মানে 83,732 টি ইট লাগবে। তাহলে দেখো ম্যাথটা খুবই সিম্পল, আমরা কি করেছি, প্রাচীরের আয়তন বের করেছি, দেন ইটের আয়তন, প্রাচীরের আয়তনকে ইটের আয়তন দিয়ে কি করেছি, ভাগ করেছি। প্রাচীরের আয়তন বের করতে যাই আমরা যে কাজটা করেছি, প্রথমে প্রাচীরের দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল, প্রস্থ বরাবর ক্ষেত্রফল বের করেছি, দেন টোটাল ক্ষেত্রফলটা যোগ করে সেটাকে আমরা কি উচ্চতা দিয়ে গুণ করেছি, তাহলে কি বের হয়ে গেছে আমাদের, প্রাচীরের আয়তন বের হয়ে গেছে। প্রাচীরের আয়তন যেহেতু বের হয়ে গেছে আমাদের, সেখান থেকে প্রাচীরের আয়তন পেয়ে গেলাম, দেন আমরা ইটের আয়তন বের করলাম। সবগুলোকে আমরা একক কি হলো, একই রকম, কারণ একই একক না হলে আমরা কি করতে পারবো না, যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এরপরে নেক্সট কি আছে, একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থর অনুপাত দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, প্রতি বর্গ মিটারে 10 টাকা হিসেবে ওই বস্তুর তলায় সীসা কলা দিতে 1920 টাকা কি হয়, খরচ হয়। তাহলে ওই ঘনবস্তুর মাত্রাগুলো নির্ণয় করো, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বের করার জন্য হচ্ছে। দেন আমরা এটা হচ্ছে 23, মনে করি ঘনবস্তুর দৈর্ঘ্য a equals to কত ধরতে পারি আমরা, যেহেতু অনুপাত দেওয়া আছে 4x সেন্টিমিটার, ঘনবস্তুর প্রস্থ b equals to 3x সেন্টিমিটার, আর ঘনবস্তুর উচ্চতা equals to c সেন্টিমিটার আমরা ধরে নিলাম। এখন ঘনবস্তুটা কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, আবার প্রতি বর্গ মিটারে। আচ্ছা তাহলে আমরা কি লিখবি, 10 টাকা খরচ হয় 1 বর্গ সেন্টিমিটারে। সুতরাং 1920 টাকা খরচ হয় কত সেন্টিমিটার হবে, 1920 ডিভাইডেড বাই 10, তার মানে 192 সেন্টিমিটার স্কয়ার। দ্যাট মিন্স আমরা ক্ষেত্রফল কত পেয়ে গেলাম আমাদের,
192 সেন্টিমিটার স্কয়ার। তার মানে এখানে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে আমরা কি পাবো? ক্ষেত্রফল পাবো। তাহলে আমরা লিখতে পারি প্রথম শর্ত মতে, এখানে আমরা যদি শর্ত এখানে আমরা যেটা করতে পারবো, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 4x * 3x = 192। আর দ্বিতীয় শর্ত মতে যেটা লিখতে পারবো আমরা, আয়তন দেওয়া আছে, আয়তন মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ a b c = কত দেওয়া আছে? 2304। তার মানে এখানে আমরা যেটি করতে পারবো 12x² 192, তাহলে x² কত আসবে আমাদের? 192 / 12, 192 / 12, 16, x² 16, সুতরাং x = 4। দৈর্ঘ্য প্রস্থ তো ঋণাত্মক হয় না, এজন্য আমরা প্লাসটাই নিব এখানে, যেহেতু এখানে দুইটি ভ্যালু আসবে, নিব আমরা প্লাসটাই। দেন আমরা এখানে যে কাজটা করব, যেহেতু x এর মানটা পেয়ে গেছি, আমরা এখানে যদি আয়তন, এখানে সূত্র কি? 4x * 3x * c = 2304। তাহলে এখানে কত হবে? x এর মান আমরা বসিয়ে দিব, তাহলে 4 * 4 3 * 4 * c = 2304। আচ্ছা, এখানে কত আসে আমরা দেখি। 16 348 48 192 c = 2304। তাহলে c কত হবে? 2304 / 192, then কত আসবে? 192 12। তাহলে c কত পেলাম আমরা? 12। তাহলে c যদি 12 হয়, তাহলে বাকি দুইটা a আর b এর মানটা এখানে আমরা কি করব? x এর মান বসাই দিলে x এর মান কত আছে? 4, তাহলে এর মান আসবে 16, আর b এর মান আসবে কত? 12, আর c এর মানটাও আমাদের কি? 12। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুবই সিম্পল একটি ম্যাথ, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। ঠিক আছে, আমরা পরবর্তী ম্যাথে যাই, যেটি দেওয়া আছে একটি কোণাকার তাঁবুর উচ্চতা দেওয়া আছে। ওই তাঁবু দ্বারা 2000 বর্গমিটার জমি ঘিরতে চাইলে কি পরিমাণ ক্যানভাস লাগবে? তাহলে একটা তাঁবু আমরা দেখি, চিন্তা করে, তাঁবু তো এমনই হয় সচরাচর। তাহলে এই জমিটা দেওয়া আছে, জমিটার ক্ষেত্রফল কত দেওয়া আছে? 2000। কারণ তোমার ক্যানভাস মিন্স হচ্ছে কি, বক্রতলের ক্ষেত্রফলটা বের করার জন্য বলছে। তোমার কি বের করার জন্য বলছে? বক্রতলের ক্ষেত্রফলটা বের করার জন্য বলছে। আর উচ্চতা কত দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে 7.5 মিটার। আর এটা কত জানি? l, আর এটা কত হবে? r। আচ্ছা, যা হোক, তাহলে এখন ধরি, আমরা যেটি ধরতে পারবো, ধরি তাঁবুর ভূমির ব্যাসার্ধ = r, আর তাঁবুর উচ্চতা h = 7.5। আচ্ছা, আর হেলান উচ্চতা কত? 1। হেলান উচ্চতা 1। আচ্ছা, তাহলে এখন যেটি আসতেছে এখানে, হেলান তলের উচ্চতা, তাহলে এখন এটি ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে এই ভূমিটা কিসের মতো দেখতে? বৃত্তাকার। তাহলে যেহেতু বৃত্তাকার, তাহলে বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি জানি আমরা? পাই আর স্কয়ার। তাহলে প্রশ্ন মতে আমরা এখান থেকে লিখতে পারি, প্রশ্ন মতে পাই আর স্কয়ার = 2000। তাহলে কেন এখানে আমরা আসলে পাই আর স্কয়ার এটা লেখার উদ্দেশ্য হচ্ছে, কারণ এখানে আমরা l এর মানটা বের করতে হলে আমাদের r এর মানটা জানা লাগবে। তো আমরা এখান থেকে কি r এর মানটা বের করব। তাহলে r এর মানটা যদি বের করতে চাই, কি হবে আমরা দেখি একটু। 2000 divided by r square = 636,618। আচ্ছা, এটাকে আমরা রুট করি।
টু 25.231। আচ্ছা, এটা আর এর মান। সুতরাং L ইকুয়ালস টু কত হবে? h স্কয়ার প্লাস r স্কয়ার। তাহলে s সমান কত ছিল আমাদের? 7 স্কয়ার 25.231 স্কয়ার। দেন আমাদের কত আসছে এখানে? 6.18। আচ্ছা, তাহলে আমরা এল এর মানটা পেয়ে গেছি। তাহলে এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে কি বক্রতলের ক্ষেত্রফল। তাহলে অর্থাৎ তাঁবুর কি পরিমাণ তাঁবুর প্রয়োজন, তাঁবুর প্রয়োজন সমান কি হবে এখানে? পাই আর এল। তাহলে এখানে পাই এর মান 3.1416 ইনটু আর এর মান হচ্ছে কত আমাদের? 25.231 ইনটু 26.18। তো যেটি আসবে সেটি হচ্ছে আমাদের কি ফলাফল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পঞ্চভুজাকার প্রিজমের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং অপর তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 10 এবং উচ্চতা দেওয়া আছে। প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। আচ্ছা, তো প্রিজমের অঙ্কগুলো করার সময় আমাদের যেটি আসলে মেইনলি উদ্দেশ্য, আমাদের প্রিজমের ম্যাথগুলো আসলে কিছুই না, আমাকে জাস্ট একটু কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে, আর কিছুই না। আচ্ছা, তাহলে একটা পঞ্চভুজাকার প্রিজমের দুইটি বাহু, একটা কত 6 আর একটা কত 8, আর অপর তিনটি বাহু দেওয়া আছে। প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, উচ্চতা 12.5, এটা হচ্ছে 25। তাহলে এখন আমরা যদি একটা প্রিজম আঁকি, আসলে পঞ্চভুজাকার একটা প্রিজম যদি আঁকি কেমন হবে? আসলে আর একটা এমনই হবে। তো একটা পঞ্চভুজাকার প্রিজমের যদি আমরা কি দেওয়া আছে, আমরা এটার নাম দিই। এটার নাম যদি আমরা দিই এ বি সি ডি ই। আচ্ছা, এটি যদি হয় তাহলে এটি দেওয়া আছে কি দুইটি বাহু দেওয়া আছে। দুইটি বাহু হচ্ছে কি 6 আর 8, তাহলে 6 আর 8। আচ্ছা, ধরে নিলাম আমরা একটা 6 একটা 8। তাহলে এখানে অপর তিনটি হচ্ছে কি 10, এটিও 10, এটিও 10 দেওয়া আছে। তো এখন এই আমাদের বলছে প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল এবং কি প্রিজমের আয়তন বের করার জন্য বলছে। তো এখন যে কাজটি করব আমরা এখানে, তাহলে আমরা দেখি এখানে এবি সমান কত দেওয়া আছে? এবি ইকুয়ালস টু 10, এ ইকুয়ালস টু 10, ইডি ইকুয়ালস টু 10। আচ্ছা, তাহলে এখন এটি আসলে এটি কত হবে? বিডি ইকুয়ালস টু কত হবে? বিডি ইকুয়ালস টু কত হবে? এখানে আমরা যেহেতু এটা সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যদি করে দেখি আমরা, 6 8 হলে এটাও কত হবে? 10 হবে। মূলত এটা অবশ্যই একটা কি হবে? বর্গক্ষেত্র হবে। তাহলে বিডি ইকুয়ালস টু কত? 10। তাহলে আর সিডি সমান কত দেওয়া আছে আমাদের? বিসি সমান দেওয়া আছে 6 আর সিডি সমান দেওয়া আছে আমাদের 8। আচ্ছা, সবগুলো দেওয়া আছে সেন্টিমিটার। আচ্ছা, এখন আমাদের যে কেসটা করতে হবে প্রিজমের ক্ষেত্রে, আমরা প্রিজমের আসলে সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি জানি? প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি জানি আমরা? বলতে হচ্ছে কি প্রিজমের ভূমির ক্ষেত্রফল ইনটু কি সমগ্র তলের ক্ষেত্রফল। দেখি এখানে সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়ালস টু 2 ইনটু ভূমির ক্ষেত্রফল ইনটু ভূমির পরিসীমা
ইনটু উচ্চতা। আচ্ছা, তাহলে এখন এখানে আমরা যে কাজটি করব সেটি দেখি আমরা। তাহলে এ বি ডি এর ক্ষেত্রফল কত হবে? এ বি ডি এর ক্ষেত্রফল, বর্গক্ষেত্র এ বি ডি ই এর ক্ষেত্রফল সমান কত হবে? tan স্কয়ার। তাহলে এ বি ডি ই যেহেতু এটা বর্গক্ষেত্র তাহলে tan স্কয়ার, তার মানে 100। আচ্ছা, এখন এটা যদি একটা সমকোণী ত্রিভুজ, এখানে এটি লম্ব আর এটি কি ভূমি, তাহলে আমরা এখানে কি করতে পারবো? এটা 10 হচ্ছে কি অতিভুজ হবে, যেহেতু এটা কি আমরা 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার ইকুয়াল টু কত? 10 স্কয়ার। তার মানে এটা অবশ্যই কি হবে? অতিভুজ হবে। তার মানে এখানে একটা ভূমি আর একটা কি উচ্চতা। তাহলে সুতরাং ত্রিভুজ BCD এর ক্ষেত্রফল কত হবে? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তার মানে 8 ইনটু 6 24 সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা, তাহলে এখন ভূমির ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম না? টোটাল ভূমি হচ্ছে এ বি সি ডি ই এর ক্ষেত্রফল কত হবে? তাহলে এ বি সি ডি ই এর ক্ষেত্রফল সমান আমরা কি লিখতে পারতেছি? 100 প্লাস 24 ইকুয়ালস টু 124। আচ্ছা, এখন আমাদের যেটি লাগবে ভূমির পরিসীমা। তাহলে ভূমির পরিসীমা কত হবে? ভূমির পরিসীমা হচ্ছে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা পাবো আমরা কি করব? যোগফল। তাহলে এখানে আমাদের আর কিছু লাগবে না, আমরা হয়ে গেছে আমাদের ম্যাথটা। তাহলে আমরা এখানে কি লিখব? 2 ইনটু ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল কত পেয়েছি আমরা? 124 ইনটু ভূমির পরিসীমা, পরিসীমা কত? 1, তাহলে 10 প্লাস 10 প্লাস 10 প্লাস 8 প্লাস 6 ইনটু উচ্চতা। তাহলে উচ্চতা কত জানি আমরা? উচ্চতা কত সেন্টিমিটার বলেছে আমাকে? উচ্চতা বলছে 12.5, তার মানে ইনটু 12.5। তার আমাদের কি বের হয়ে গেছে? এই সমগ্র তলের ক্ষেত্রফল বের হয়ে গেছে, সমগ্র তলের ক্ষেত্রফলটা বের হয়ে গেছে। এখন আমাদেরকে যে কাজটি করার জন্য বলছে প্রিজমের আয়তন। তাহলে প্রিজমের আয়তন, তাহলে আয়তন সূত্র কি জানি আমরা? আয়তনের সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তো আমরা ভূমির ক্ষেত্রফল কত জানি? 124 ইনটু উচ্চতা কত জানি আমরা? 12.5, তাহলে ঘন সেন্টিমিটার। আমাদের आंसरটা বের হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একেবারে সিম্পল। তাহলে আমাদের এখানে প্রিজমের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা সতর্ক থাকতে হবে সেটি হচ্ছে ওই প্রিজমটা কেমন আকৃতির সেটা তো তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো ওই প্রিজমের প্রথমে যে কাজটা করতে হবে, ওই প্রিজমের কি বের করতে হবে? ভূমির ক্ষেত্রফলটা। তুমি যদি ভূমির ক্ষেত্রফলটা বের করতে পারো দেন প্রিজম এর বাকি সবকিছু বের করা তোমার জন্য কি একদম ইজি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে যেটি আছে বলেছে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সুষম ষড়ভুজাকার প্রিজমের উচ্চতা দেওয়া আছে, ইয়ার সমগ্র তলের ক্ষেত্রফল এমনকি আয়তন বের করো। এখন ষড়ভুজাকার, তাহলে ষড়ভুজাকার হলে আসলে কেমন হবে? সুষম, তাহলে সবগুলো বাহু একই রকম হবে। তাহলে 4 4 4 4 4 4। আচ্ছা, এরকম একটা প্রিজম দেওয়া আছে, আর প্রিজমের কি দেওয়া আছে? এটা প্রিজমের উচ্চতা দেওয়া আছে। তাহলে উচ্চতা, প্রিজমের উচ্চতা আমরা এরকম, প্রিজমটা এরকম হবে উপরের দিকে। আমার হয়তো সমান হয়নি, বাট সবগুলো কি হয়ে যাবে? সমান হতে হবে। তো এখন যেটি হবে, তাহলে এইখানে দেখো, এখানে একটা জিনিস খেয়াল করো, এটা এই যেহেতু এটা অবশ্যই সবগুলো কি হবে? একটা সমবাহু ত্রিভুজ হবে। এই যে এখানে যা আছে সবগুলো একটা কি সমবাহু ত্রিভুজ। তার মানে আমি যদি একটা সমবাহু ত্রিভুজের কি ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে এখানে কয়টি সমবাহু ত্রিভুজ আছে? 6টি সমবাহু ত্রিভুজ আছে। তার মানে 6টি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করা মানে হচ্ছে কি এই প্রিজমের ভূমির ক্ষেত্রফলটা কি বের হয়ে যাবে। তাহলে এখন আমাদের এখানে আমরা একটা নাম দিতে পারি এ ও বি। তাহলে আমরা এ ও বি যদি দিয়ে থাকি, তাহলে ত্রিভুজ এ ও
বি এর ক্ষেত্রফল সমান কত হবে √3 a স্কয়ার বাই 4, দ্যাট মিন্স √3 a স্কয়ার মানে হচ্ছে 4 স্কয়ার বাই কত 4, দ্যাট মিন্স কত আসতেছে আমাদের এখানে 4√3। তারপর সুতরাং তাহলে এখানে কত বেরোলো আমাদের 4√3। তারপরে এই যে 4√3 হলো, তাহলে আমরা এটা কয়টি ত্রিভুজের পাইছি একটি ত্রিভুজ, এখানে কয়টি ত্রিভুজ আছে 6টি। তাহলে সুতরাং প্রিজমের ভূমির ক্ষেত্রফল সমান কত হবে, ভূমির ক্ষেত্রফল হবে এটার কত 6 গুণ, তার মানে 6 ইনটু 4√3, তারপর 24√3 এখানে কিসে দেওয়া আছে মিটার স্কয়ার সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা, এই হলো আমাদের প্রিজমের কি বের হয়ে গেল ভূমির ক্ষেত্রফল। এখন তো আমাদের সহজ, ভূমির ক্ষেত্রফল যদি বের হয়ে যায় ভূমির পরিসীমাটা বের করে ফেলি আমরা। ভূমির পরিসীমা তাহলে কয়টি পাবো 6টি, তার মানে কত 6 ইনটু 4 দ্যাট মিন্স 24 সেন্টিমিটার। তাহলে সেটি বের হয়ে গেল। তাহলে সুতরাং কি হবে সমগ্র প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল সমান সূত্র কি 2 ইনটু ভূমির ক্ষেত্রফল ইনটু ভূমির পরিসীমা ইনটু উচ্চতা। তাহলে কত 2 ইনটু ভূমির ক্ষেত্রফল কত পেয়েছি আমরা 24√3, ভূমির পরিসীমা 24 ইনটু উচ্চতা কত, উচ্চতা কত সেন্টিমিটার বলছে আমাকে 5 সেন্টিমিটার, তার মানে 5। তারপরে ক্যালকুলেশন করলে যা আসবে সেটি হচ্ছে কি এই প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এখন প্রিজমের আয়তন কত হবে, একদম ইজি, প্রিজমের আয়তন অর্থাৎ ভূমির ক্ষেত্রফল ইনটু কি উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, তাহলে ভূমির ক্ষেত্রফল কত জানি আমরা 24√3 ইনটু 5। তাহলে ক্যালকুলেশন করে যেটি আসবে সেটি হচ্ছে কি এই প্রিজমের আয়তন। আশা করি তোমরা বুঝতে পেরেছো, একেবারে সিম্পল, তেমন কিছু নেই। তোমাকে আসলে মেইনলি প্রিজমের ক্ষেত্রে যে জিনিসটা যেমনই প্রিজম দেখ না কেন বা পিরামিড হোক না কেন, তোমাকে এখানে ভূমির ক্ষেত্রফলটা বের করা হচ্ছে কি প্রধান কাজ। আচ্ছা, এরপরে আসি আমরা পরবর্তী ম্যাথটা আসি 27 কি দেওয়া আছে 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজের উপর অবস্থিত একটি পিরামিডের উচ্চতা 10 সেন্টিমিটার, ইয়ার সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন বের কর। আচ্ছা, তাহলে 6 সেন্টিমিটার কি বিশিষ্ট বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজ, তার মানে তাও আবার আগের মতো আসবে। আচ্ছা, আর এবার কি হবে, যেহেতু পিরামিড একটা নির্দিষ্ট কি থাকবে শীর্ষবিন্দু থাকবে, আর এটি হবে কি ওই পিরামিডের উচ্চতা, ওই পিরামিডের কি উচ্চতা। তাহলে এখন যে কাজটি করতে হবে, পিরামিডের সুষম পিরামিডের কি প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার। এখন আমরা সেখান থেকে উচ্চতা দেওয়া আছে কি 10 সেন্টিমিটার। আমরা এখান থেকে প্রথমে যে কাজটা করব, এটা ভূমির ক্ষেত্রফলটা বের করার চেষ্টা করব। কি বের করার চেষ্টা করব আমরা, ভূমির ক্ষেত্রফলটা বের করার চেষ্টা করব। দেন আমরা পিরামিডের কি পেয়ে যাব, সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা কি দেওয়া আছে আমরা এখানে একটা নাম দিই AOB আর OF, এটা দিয়ে রাখি আমাদের জন্য সুবিধা হবে। তো আমরা এখানে কি দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার আর উচ্চতা দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে এখন ভূমির ক্ষেত্রফল কত হবে, ভূমির ক্ষেত্রফল, আচ্ছা ভূমির ক্ষেত্রফল না লিখে আমরা যে কাজটা করব AOB এর ক্ষেত্রফল বের করি আমরা।
এ ও বি এর ক্ষেত্রফল সমান √3 a স্কয়ার, দ্যাট মিন্স হচ্ছে 6 স্কয়ার ডিভাইডেড বাই 4, তার মানে 6 6 36, তাহলে এখানে কত হবে 9√3। তাহলে এখন কি লিখবো আমরা, পিরামিডের ভূমির ক্ষেত্রফল সমান 6 9√3 54√3। আচ্ছা, এটি বের হয়ে গেল। এখন আমাদের যে কাজটি করতে হবে, এটা যদি সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হয়, তাহলে এই যে 500 তল আছে না, এই 500 তলগুলোর তো কি বের করতে হবে আমাকে, 500 তলের যে হেলান উচ্চতা সেটির মানটা তো আমাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে সেটির মান যদি বের করতে হয়, যে কাজটা আমাকে করতে হবে, তাহলে আমি যদি এখানে এই 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 যে আমরা এটাকে এখানে একটা কি টানি, আমরা লম্ব টানি, আমরা জি দিলাম, তাহলে এটার সাথে এই যে 500 তল, এটি কি হবে, সমকোণী ত্রিভুজ এরকম হবে। আসলে এখানে 2 ডাইমেনশনে এই জিনিসটা ব্যাপারটা বোঝানো অনেক অনেক টাফ। এই যে তোমরা এটাকে যদি আমি অনেকগুলো বাহু মুছে দিই, তাহলে মনে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে শুধুমাত্র আমার কি উচ্চতা, তাহলে এটার সাথে এখানে যদি আরেকটা বাহু হয়, এই যে এখানে যেটা ওজি নিয়েছি সেটা, তাহলে সেটার সাথে এখানে তো নিশ্চয়ই তার একটা কি আছে, 500 তল আছে, তারপর এটি কি হবে, এটি একটা কি হবে, সমকোণী ত্রিভুজ হবে, এই জাতীয় হবে একই জিনিসটা। তো যার মানে যেখানে এই যে ওজি বলতেছি, ওজিটা আমাকে জানতে হবে, আর এটা তো আমরা জানি, উচ্চতাটা জানি আমরা কত tan, তাহলে এটা আমরা কি করতে পারবো, বের করতে পারবো। আচ্ছা, তাহলে এখন আমরা যে কাজটা করব, এখানে ওজিটা বের করার উদ্দেশ্য হচ্ছে কি, হেলান উচ্চতাটা বের করার জন্য। কি বের করার জন্য, হেলান উচ্চতাটা বের করার জন্য, যেহেতু পিরামিডটা এমন, কারণ এই যে 500 এই হেলান উচ্চতাটা এটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে আমরা কি লিখতে, সুষম পিরামিডের কেন্দ্র হতে যে কোনো কি জানি শীর্ষবিন্দুর দূরত্ব ইকুয়াল টু কি, বাহুর দৈর্ঘ্য আমরা জানি। আচ্ছা, তাহলে আমরা এখানে যে কাজটা করব, এখানে দেখি আমরা এখানে এই ত্রিভুজ থেকে আমরা ওজির মানটা বের করার চেষ্টা করি। তাহলে আমরা কি লিখব, সুষম পিরামিডের পিরামিডের সুষম পিরামিডের কেন্দ্র হতে যে কোনো শীর্ষবিন্দুর দূরত্ব ইকুয়াল টু বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য। তাহলে এখন আমরা ও ইকুয়াল টু কত লিখতে পারবো, ও ইকুয়াল টু আমাদের কত হবে 6, যেহেতু আমাদের প্রতিটা বাহুর দৈর্ঘ্য আছে সেন্টিমিটার। তাহলে এজি ইকুয়াল টু কত হবে, তারপরে এটা তো আমাদের 6 জানি, তারপরে এটা কি লম্ব, যেহেতু লম্ব দূরত্ব, তার মানে এটা লম্ব দূরত্বকে আমরা ওজি ইকুয়াল টু আসলে মূলত কত হবে, এটা এখানে একটা কি হবে, সমকোণী ত্রিভুজ হবে, এখানে একটা কি হবে, সমকোণী ত্রিভুজ হবে। তার মানে আমাদের এখানে আমরা যে কাজটা করতে পারবো, এজি স্কয়ার ইকুয়াল টু অর্থাৎ ও স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, ওজি স্কয়ার প্লাস এজি স্কয়ার। তো আমাদের দরকার কোনটা, দরকার হচ্ছে কি ওজি স্কয়ার, তার মানে ওজি স্কয়ার ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা, ও স্কয়ার মাইনাস এজি স্কয়ার। তার মানে ও এর সমান কত আমরা জানি, ও এর সমান 6 স্কয়ার মাইনাস, আর এজি সমান কত হবে, তার মানে এটা যেহেতু 6, এটা সমান কত হবে 3। তার মানে এখানে আমরা একটু বের করে রাখতে পারি, আমরা বের করে রাখি, এজি ইকুয়াল টু 6/2 ইকুয়াল টু কত 3 সেন্টিমিটার, তার মানে 3 স্কয়ার, তার মানে কত আসলো 36 মাইনাস 9 ইকুয়াল টু 25। সুতরাং ওজি ইকুয়াল টু কত দেখতে পারি আমরা 5, ওজি ইকুয়াল টু কত দেখতে পারি আমরা 5। আচ্ছা, এরপরে যে কাজটি করব আমরা, তাহলে এখন হেলান উচ্চতা কত হবে, হেলান উচ্চতা L ইকুয়াল টু কত হবে, তার মানে এই যে আমাদের এখানে যে ত্রিভুজটা, এখানে ওজি আর উচ্চতা, আমরা এটাকে এইভাবে যদি আঁকি,
কারণ ওজি পেয়ে গেছি, ও জি আর হচ্ছে কি এফ। আচ্ছা, তাহলে এখানে আমরা তাও সমকোণী ত্রিভুজ সূত্র দিব, এটা আমরা জানি কত tan, এটা পেয়ে গেলাম আমরা কত 5, আমরা এটা বের করতে হবে। তাহলে কত হবে, এফ জি স্কয়ার ইকুয়ালস টু ও এফ স্কয়ার প্লাস ও জি স্কয়ার, দ্যাট মিন্স 10 স্কয়ার প্লাস 5 স্কয়ার 125। সুতরাং এফ জি ইকুয়ালস টু আমাদের কত আসতেছে, 125 কে স্কয়ার করলে যেটা আসে সেটা, তার মানে আসবে 11.269। আচ্ছা, এটি আসলো। তাহলে এখন প্রিজমের আমাদের এটা হচ্ছে কি আমাদের কিছু ছিল ভূমির ক্ষেত্রফল, এটা আমাদেরকে জানা লাগবে, এটা মনে রাখবা। তাহলে এখন প্রিজমের সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র কি জানি আমরা, প্রিজমের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে কি ভূমির ক্ষেত্রফল প্লাস হাফ ইনটু ভূমির পরিসীমা ইনটু হেলান উচ্চতা। তাহলে কি পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়ালস টু ভূমির ক্ষেত্রফল প্লাস হাফ ইনটু ভূমির পরিসীমা ইনটু হেলান উচ্চতা। আচ্ছা, তাহলে এখানে ভূমির ক্ষেত্রফল কত, 54√3 আমরা জানি, প্লাস হাফ ইনটু ভূমির পরিসীমা কত হবে, যেহেতু 6 6 6 কত 36, তারপরে 36 ইনটু হেলান উচ্চতা কত 11.269। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে যেটি আসবে সেটি হচ্ছে কি পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল। এখন পিরামিডের আয়তন কত হবে, পিরামিডের আয়তন সূত্র কি 1/3 ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে এখানে আমরা কি 1/3 ভূমির ক্ষেত্রফল ইনটু কি উচ্চতা, তার মানে ভূমির ক্ষেত্রফল জানি, উচ্চতাও জানি, তাহলে আমরা মান বসাই দিলে আমরা কি এই পিরামিডের সমগ্রত আয়তনটা কি পেয়ে যাব। তাহলে দেখো আমি আবার রিভিউ করতেছি, এখানে যে মেইন পয়েন্টটা আছে এই অঙ্কের ভিতর, তোমাকে এখানে যে এই ভূমি থেকে ওজি মানটা বের করতে হচ্ছে, কেন, কারণ এই যে ওজি আমরা এটা একটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হচ্ছে, আবার সে এখানে কি এ ওজি এখানেও একটা কি হচ্ছে সমকোণী ত্রিভুজ হচ্ছে। তো এখন এ ওজি যেহেতু সমকোণী ত্রিভুজ হচ্ছে, আমরা ও এর মানটা জানি, এজি এর মানটা কিভাবে বের করলাম, যেহেতু এবি ইকুয়ালস টু এখানে কত জানি আমরা 6, তার মানে এজি ইকুয়ালস টু কত হবে, অর্ধেক হবে, কারণ এখান থেকে যদি শীর্ষ কেন্দ্র থেকে যদি কোনো বাহুর উপর লম্বটা নিই, সেটি কি অবশ্যই এটাকে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ অর্ধ সমান ভাগে ভাগ করবে, সেটি আমরা জানি। তো এখানে ওজি বের করলাম, ওজি বের করার পরে আমরা কি বের করে ফেললাম, এখান থেকে এফজিটা বের করলাম, অর্থাৎ হেলান উচ্চতাটা বের করলাম। তো এখানে মেইনলি হচ্ছে কি হেলান উচ্চতাটা বের করা হচ্ছে কি প্রধান কাজ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা পরবর্তী ম্যাথে যাই। কি দেওয়া আছে, একটি সুষম চতুস্তলকের যে কোনো ধারের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে উহার সমগ্রতলের ক্ষেত্রফল কি আয়তন নির্ণয় করো। তাহলে কি একটি সুষম চতুস্তলক, আচ্ছা সুষম চতুস্তলকটা আসলে দেখতে কেমন, এটি আসলে 3 ডাইমেনশনের চিত্রগুলা 2 ডাইমেনশনে আঁকাটা অনেক টাফ, অনেকটা এরকম যদি হয় আর কি, এটা তো এখানে দেখানো সম্ভব না। অর্থাৎ এটা সুষম চতুস্তলকে কয়টি বাহু থাকবে, এখানে 4টা ত্রিভুজ আকৃতির ক্ষেত্রফল থাকবে, 1 2 3 4, এই পাশে একটা 4টা ত্রিভুজ আকৃতির থাকবে। 4টা ত্রিভুজ আকৃতির যেহেতু থাকবে, আমরা এখানে যে কেসটি করব, এখানে আমরা সুষম চতুস্তলকের কয়টি দেওয়া আছে, যে কোনো ধারের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা আমরা কি করতে পারবো, প্রথমে বের করতে হবে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল যেহেতু এখানে কি প্রতিটা বাহুর দৈর্ঘ্য যেহেতু বলছে 4, এটাও 4, এটা 4, এটা 4, সবই 4 এখানে, তাহলে আমরা এখানে প্রথমে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র দিয়ে আমরা এখানে সুষম চতুস্তলকের সমগ্র তলের ক্ষেত্রফলটা আমরা কি করতে পারবো, বের করতে পারবো। দেন যে কাজটা করতে হবে, যেহেতু এটা কি একটা হেলান থাকবে, এই হেলানো টাইপের থাকবে, তাহলে এখানে যে আমরা হেলান উচ্চতাটা আসলে কি মূলত কি করতে হবে, বের করতে হবে, কারণ হেলান উচ্চতা ছাড়া আমরা এটা এখানে কি বের করতে পারবো না, এটা মানটা কি করতে পারবো না, বের করতে পারবো না।
আচ্ছা যাই হোক আমরা করি এখানে, তাহলে কি আছে 28 সুষম চতুস্তলকের ধারে দৈর্ঘ্য সমান কত দেওয়া আছে 4 সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে কি করব, চারটি সমবাহু ত্রিভুজ থাকবে এখানে। তাহলে সুষম চতুস্তলকের সমগ্রতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু 4 ইনটু সমবাহু ত্রিভুজ। আচ্ছা তাহলে 4 ইনটু √3 a স্কয়ার বাই 4, তাহলে 4 4 তার মানে 16 √3 আমরা পেয়ে গেলাম। আচ্ছা এখানে যেটি আমরা করতে পারতেছি, এখানে আমরা যদি এখানে একটা ত্রিভুজ চিন্তা করি, এখানে এ বি সি আর ও, তাহলে এখানে আমরা যে কাজটা করতেছি এখানে এ বি সি ও, এখানে একটা 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 তলের কথা চিন্তা করতেছি, সেখানে কয়টি ত্রিভুজ হচ্ছে, তিনটি ত্রিভুজ হচ্ছে। আমরা যদি এভাবে এই কেন্দ্র থেকে এটা যোগ করি, কয়টি, তিনটি ত্রিভুজ হচ্ছে। তাহলে এই তিনটা ত্রিভুজের আমাদের যে কাজটা করতে পারতেছি আমরা, এই যে ও এ, ও বি, ও সি, এখানে এই তিনটা বাহুর দৈর্ঘ্যটা আমরা কত হবে ইকুয়াল টু আমরা ধরলাম কত আর বা ব্যাসার্ধ আমরা ধরে নিলাম, এটা যে কোনো একটা কিছু। দেন আমাদের যে কাজটা করতে পারবো এখানে, এখানে যে এটা টোটাল এ বি সি এর ক্ষেত্রফল মানে হচ্ছে কি, এখানে যতগুলো ত্রিভুজ আছে সবগুলা ত্রিভুজের কি ক্ষেত্রফলের যোগফল, সবগুলা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফলটা আমরা এখান থেকে বের করতে পারি। আচ্ছা যে কাজটি করব এখানে আমরা এখানে কি আছে, আমরা এবিসি মানে যে কোনো একটি তল, আসলে এটা 3 ডাইমেনশনে যদি না বুঝতে পারি, এটা আসলে কি সো টাফ হয়ে যায় 3 ডাইমেনশনে যদি না হয়। তাহলে এখানে যে একটা তল, আমরা এখানে ভিতরে না, আমরা চিন্তা করছি একটা তল, এখানে কয়টি ত্রিভুজ হচ্ছে, যেহেতু কেন্দ্র চিন্তা করতেছি এখানে তিনটি ত্রিভুজ হচ্ছে। তাহলে এখানে ওবি, ওএ, ওসি ইকুয়াল টু কত আর আমরা চিন্তা করলাম। তাহলে এখানে যে কাজটি হবে এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু কত হবে, ওবিসি প্লাস ওএসি প্লাস ওএবি। তার মানে এখানে এটার ক্ষেত্রফল কত জানি আমরা, √3 অর্থাৎ 16 √3। আর এখানে এখানে যে তিনটা ত্রিভুজ আছে, তিনটা ত্রিভুজ আসলে কি মূলত সমান, তার মানে 3 যে কোনো একটা ত্রিভুজ লিখতে পারি, ও ওবিসি। আচ্ছা তার মানে এখানে যে কাজটা, ওবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি লিখতে পারি, হাফ ইনটু অন্তর্গত বাহুদ্বয়ের গুণফল ইনটু কি তাদের অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ হাফ এবি sin থিটা, হাফ এবি কি sin থিটা, অর্থাৎ 3 ইনটু হাফ এবি, অর্থাৎ আমরা যে কোনো একটা বাহু যদি চিন্তা করি হাফ এবি sin থিটা, অর্থাৎ আমরা এখানে যে কোনো একটা বাহু ওসি নিতে পারি আমরা, তাহলে ওসি স্কয়ার এটা sin কত হবে 120 হবে, যেহেতু এটা সমবাহু ত্রিভুজে এখানে কোণ হবে কত 120 করে হবে। তো এখানে 120 যদি হয়, এখানে যে কোণটা হবে এটা 120। তো দেন আমরা যে কাজটা করতে পারছি সেখানে, তাহলে হাফ টু 3 ইনটু হাফ ইনটু ওসি, ওসি মানে হচ্ছে আমরা আর ধরেছি এখানে আর স্কয়ার ইকুয়ালস টু 123 মানে হচ্ছে √3/2, √3/2। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আর এর মানটা পাবো, ক্যালকুলেশন করে কি আর এর মানটা পাবো। তাহলে আর এর মানটা যদি পাই, এখান থেকে আমরা যে কাজটা করতে পারবো, আচ্ছা 8 সেন্টিমিটার, আমি অবশ্য 4 সেন্টিমিটার ধরে কাজ করতেছি,
কোনো সমস্যা নেই। তোমরা যেভাবে আছে সেই মানটা দিয়ে কি করবা, কাজটা করবা। তো দেন এখানে যে কাজটা করব আমরা, তাহলে এই যে আমরা আর এর মানটা এখান থেকে কি পেয়ে যাব, তাহলে হেলান উচ্চতা কত হবে? হেলান উচ্চতা আসলে যেটি হবে সেটি হচ্ছে কি, হেলান উচ্চতা L equals to root over of কি h স্কয়ার প্লাস r স্কয়ার আমরা জানি। তো h স্কয়ার প্লাস r স্কয়ার যদি জানি, তাহলে এখন এখান থেকে আমরা h এর মানটা আসলে মূলত বের করব, যেহেতু হেলান উচ্চতা L এর মানটা আমরা কত জানি 8, হেলান উচ্চতা L এর মানটা কত জানি আমরা 8। আচ্ছা আমরা এই কাজটা করি, এখানে L স্কয়ার h স্কয়ার ইকুয়ালস টু কত হবে L স্কয়ার মাইনাস r স্কয়ার, সুতরাং h ইকুয়ালস টু কত হবে রুট ওভার অফ L স্কয়ার মাইনাস r স্কয়ার। তার মানে L এর মানটা 8 আর r এর মানটা আমরা এখান থেকে বসাবো, r এর মানটা আমরা এখান থেকে বসাবো, দেন আমরা h এর মানটা পেয়ে যাব। আচ্ছা h এর মানটা যদি পেয়ে যাই, তাহলে চতুস্তলাকের কি বের করার জন্য বলছে আমাকে সমগ্র তলের ক্ষেত্রফল এবং কি আয়তন। তাহলে এখন সমগ্র তলের ক্ষেত্রফল এবং কি আয়তন, তাহলে চতুস্তলকের আমাদের কি আয়তনের সূত্র কি হবে? আয়তনের সূত্রটা হবে যে আমাদের এখানে সমগ্র তলের ক্ষেত্রফলটা তো আমরা কি বের করে ফেলছি আগে, ওখানে যে আমাদের কত 16√3 বের হয়েছে মেবি, এটাই সমগ্র তলের আয়তনটা। তাহলে কি হবে, আয়তন ইকুয়ালস টু 1/3 ভূমির ক্ষেত্রফল ইনটু কি উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফল তো আমরা জানি, ভূমির ক্ষেত্রফল বের করব সেখান থেকে, সাথে কি উচ্চতাটা আমরা কি করে দেব, গুণ করে দিব, দেন আমাদের কি বের হয়ে যাবে, সুষম চতুস্তলকের আয়তনটা কি বের হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে যে মেইনলি যে কাজটা আমাদের কাছে, তোমাদের কাছে হয়তো অড মনে হতে পারে বা একটু ব্যতিক্রম মনে হতে পারে, এই যে এই সূত্রটা, সেটি তোমরা এই ত্রিভুজের যে ক্ষেত্রফলের যে তোমাদের যে সূত্রগুলো জানো, তিনটি সূত্র, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বা পরিসীমা জানা থাকলে, প্লাস আরেকটি আছে দুইটি বাহু এবং কি অন্তর্ভুক্ত কোণ জানা থাকলে। তো এখন যেহেতু একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কত হবে, 120 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা সেখান থেকে কত বের হয়েছে আমাদের 98, কোণের মানটা কত 120 ডিগ্রি। আচ্ছা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদের যে কাজটা করব, কি দেওয়া আছে, একটি স্থাপনার নিচের অংশ 3 সেন্টিমিটার 3 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট আয়তাকার ঘনবস্তু এবং উপরের অংশ সুষম পিরামিড। পিরামিডের ভূমির বাহুর দৈর্ঘ্য 2 মিটার, পিরামিডের ভূমির বাহুর দৈর্ঘ্য 2 মিটার, উচ্চতা 3 সেন্টিমিটার হলে স্থাপনাটির সমগ্র তলের ক্ষেত্রফল বের করো। আচ্ছা এখানে কি বলেছে, একটি স্থাপনার নিচের অংশ 3 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট আয়তাকার ঘনবস্তু। আবার কি বলেছে এখানে, উচ্চতা কত দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে পিরামিডের ভূমির বাহুর দৈর্ঘ্য 2 মিটার এবং উচ্চতা 3 মিটার। আচ্ছা তাহলে এখানে আমাদের যেহেতু এরকম বলেছে, অনেকটা এরকম, তাহলে 2 2 আর এটার উচ্চতা কত দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে আমাদের পিরামিডের উচ্চতা দেওয়া আছে 3 মিটার। আচ্ছা তাহলে এখন আমরা যে কাজটা করব এখানে, দেন আবার যে কাজটা, উচ্চতা 3 মিটার, স্থাপনাটির সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। আচ্ছা পিরামিডের ভূমির বাহুর দৈর্ঘ্য 2 মিটার, উচ্চতা 3 মিটার, পিরামিডের আয়তাকার ঘনবস্তুর উপর স্থাপিত। তাহলে আচ্ছা এখন আমরা যে কাজটা করব, তাহলে আমরা এই আয়তাকার ঘনবস্তুটা দেখতে একটা কিসের মতো, আমরা আয়তাকার ঘনবস্তুটার কি সমগ্র তলের ক্ষেত্রফল বের করে ফেলবো, দেন আমরা কি বের করে ফেলবো, পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল, যদি ভূমির ক্ষেত্রফলটা বের করে ফেলবো, তাহলে আমাদের পিরামিডের কি বের করতে সুবিধা হয়ে যাবে, পিরামিডের সমগ্র টোটাল জিনিসটা সমগ্র তলের ক্ষেত্রফলটা আমরা কি বের করতে
পারবো। তাহলে আমরা কি করব, প্রথমে যা একটি ঘন, এটা এটা কি ধরনের আছে, এটা একটি বর্গ। তাহলে এখন আমরা এখানে কি লিখতে পারি, পিরামিডের ভূমির বাহুর দৈর্ঘ্য, পিরামিডের ভূমির বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু কত দেওয়া আছে, 2 মিটার। পিরামিডের উচ্চতা 3 মিটার। উচ্চতা দেওয়া আছে কি 3 মিটার। যেহেতু পিরামিড আয়তাকার ঘনবস্তুর উপর স্থাপিত, তাহলে আয়তাকার ঘনবস্তুর কি দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ। তাহলে ঘনবস্তুর উপর স্থাপিত আয়তাকার, তাহলে এটার কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা জানা আছে আমাদের। তাহলে আয়তাকার ঘনবস্তুর কি বের করতে পারবো আমরা এখানে, আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল, আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হবে যে কি 2 ইনটু AB প্লাস BC প্লাস CA, যেটি আমরা জানি। তাহলে এখান থেকে কি 2 ইনটু AB সমান কত হবে, তাহলে এখানে AB উচ্চতা আছে কি 3 মিটার, আর বাকি সবই তো আছে কি 2। তার মানে কত হবে 2 ইনটু 2 প্লাস 2 ইনটু 3 প্লাস 3 ইনটু 2। তাহলে এখান থেকে আমাদের এটা ফলাফলটা বের হয়ে যাবে। ফলাফলটা কত হবে, 6 4 12 16 32 32 মিটার স্কয়ার। আচ্ছা, এখন আয়তাকার ঘনবস্তুর আয়তনটা কত হবে, তাহলে যে এই যে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে গেছি, তাহলে আয়তাকার ঘনবস্তুর আয়তনটা কত হবে, ঘনবস্তুর আয়তন, আয়তন সমান কত হবে, ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে উচ্চতা কত আছে 3, তার মানে কত 90, সরি এটা সমগ্রতল। তাহলে 2 ইনটু ABC এর কি 2 2 3, তার মানে কত 6 জন্য 12 এটা পেয়ে গেলাম। আচ্ছা, পিরামিডের ভূমির ক্ষেত্রফল, তাহলে পিরামিডটা যে এই যে পিরামিডটা এটার উপর আছে, এটি একটা কি বর্গক্ষেত্র না, তাহলে এটা পিরামিডের ভূমির ক্ষেত্রফল কত হবে, পিরামিডের ভূমির ক্ষেত্রফল ইকুয়াল টু কত হবে, 2 স্কয়ার ইকুয়াল টু কত হবে, মূলত 4। আচ্ছা, এরপরে যেটি করতে হবে আমাদের, পিরামিডের কেন্দ্র হতে যে কোনো বাহুর লম্ব দূরত্ব আমরা সেটা বের করব। কারণ এখানে আমাদের এই যে হেলান উচ্চতাটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। কারণ হেলান উচ্চতা ছাড়া তো আমরা কি পিরামিডের কি আয়তন বের করতে পারবো না। তার মানে এটা যদি আমরা বের করতে পারি, উচ্চতাটা কত আছে আমাদের 3, তার মানে এখানে এই যে এই জিনিসটা, এখানে যে হেলান উচ্চতা আসলে এটা আমরা বের করব। তাহলে এটা তো কত আছে আমাদের, এই এটা যদি আমাদের আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, এটা এভাবে যদি দেখাই তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই যে এটা পিরামিডের কেন্দ্র, তার মানে আমাদের এই যে উচ্চতাটা 3 দেওয়া আছে, আর এই যে এইভাবে একটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে কেন্দ্র থেকে পিরামিডের ভূমির কেন্দ্র হতে যে কোনো বাহুর লম্ব দূরত্ব কত হবে, আমাদের কাছে ক্যালকুলেটর ব্যবহার করব। তাহলে পিরামিডের ভূমির কেন্দ্র হতে যে কোনো বাহুর লম্ব দূরত্ব ইকুয়াল টু কত দেওয়া আছে, যে কোনো বাহু কত 2, তাহলে 2 ডিভাইড বাই 2 ইকুয়াল টু কত 1 মিটার। আচ্ছা, তাহলে এখন পিরামিডটা তো আমাদের এরকমই, আপনার সুবিধা হবে বুঝতে, তোমাদের আশা করি এবার বুঝতে পারবা। তাহলে এই যে তল, এটা হেলান উচ্চতা, এটা এখন এই যে কেন্দ্র, এটা আমাদের এটা উচ্চতা দেওয়া আছে। এখন আমি এই জিনিসটা বের করব, তাহলে এটা আমরা বের করলাম কত 1, তাহলে এটা কত জানি আমরা L ধরে নিলাম হেলান উচ্চতা, আর এটা তো আমরা কত জানি 3 জানি। তার মানে সুতরাং হেলান উচ্চতা কত হবে, L ইকুয়াল টু রুট ওভার অফ এই যে h এর মান হচ্ছে 3 প্লাস এখানে 1 পেলাম 1 স্কয়ার, তার মানে 9 10 যাই আসে সেটি হবে, অসুবিধা নেই। এখন পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, ভূমির ক্ষেত্রফল হাফ ইনটু ভূমির পরিসীমা ইনটু কি উচ্চতা।
আচ্ছা, তাহলে এখন কি পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু কি জানি আমরা, ভূমির ক্ষেত্রফল প্লাস হাফ ইন্টু ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। আচ্ছা, তাহলে আমরা এটা থেকে আমরা কি বের করে ফেলতে পারবো। দেন পিরামিডের আয়তনের সূত্র হচ্ছে কি, পিরামিডের আয়তন হচ্ছে 1/3 ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, মানে হেলান উচ্চতা ইন্টু কত হবে, ও সরি এটা উচ্চতা, আর এখানে আছে ভূমির পরিসীমা ইন্টু কি হেলান উচ্চতা হবে, এটা কত হবে হেলান উচ্চতা। আচ্ছা, তাহলে দেখো এখন আমরা যে কাজটা করতে পারবো, এখানে আমাদের এই সমগ্র তলের ক্ষেত্রফল যদি বের করতে যাই, স্থাপনাটির আয়তন তো আমরা বের করে ফেললাম, পিরামিডের আয়তন আর এই এটার আয়তন, দুইটা আয়তন আমরা কি করে দিলে যোগ করে দিলে স্থাপনাটির আয়তন হয়ে যাবে। তাহলে সুতরাং স্থাপনাটির আয়তন এখানে যে যে আয়তন বের হবে সেটি, তাহলে এখানে যে আয়তন বের হবে সেটি প্লাস আমাদের কত বের হয়েছিল 12 যোগ হবে আয়তন। কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফলের ক্ষেত্রে একটা জিনিস দেখো, এখানে একটা তল কিন্তু দুইবার যোগ হয়ে যাচ্ছে। কয়বার যোগ হচ্ছে? দুইবার। এই যে পিরামিডে এই যে বর্গাকার ক্ষেত্রের উপর স্থাপিত, তাহলে এই বর্গাকার ক্ষেত্রের উপরের তলটা আবার পিরামিডের ভূমি একই তল, তাহলে এটি আমরা কয়বার যোগ করতেছি? দুইবার। তার মানে এই পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল যেটি বের হবে সেটি থেকে সেটার সাথে আর এই যে আমাদের এই বর্গক্ষেত্রের বা ঘনবস্তুর কি সমগ্র তলের ক্ষেত্রফল যেটি যোগ করে সেখান থেকে এখানে একটা তলের কি ক্ষেত্রফল অর্থাৎ কি এই তলটা আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। সেখানে কত ছিল? এখানে আমাদের 4 স্কয়ার 8 হবে, তাহলে ওই 8টা আমরা কি করতে হবে? বিয়োগ করতে হবে। তার মানে সমগ্র তলের ক্ষেত্রে অর্থাৎ স্থাপনাটির সমগ্র তলের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমাদের এখানে কি 8 বাদ দিতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আসলে জটিল কিছু নেই। ব্যাপারটা হচ্ছে কি, তোমাকে এখানে এই যে প্রথম স্থাপনাটা হচ্ছে কি একটা আয়তাকার ঘনবস্তুর উপর, যেটি একটি বর্গাকৃতির, তাহলে এটা যেহেতু দুইবার যোগ হচ্ছে, কত 4 স্কয়ার 2 স্কয়ার মিন্স হচ্ছে কত? এখানে আমাদের এই জায়গাটা একটু তোমাদের প্যাচ লাগতে পারে, তাহলে 2 স্কয়ার প্লাস কত 2 স্কয়ার দ্যাট মিন্স কত 8। সমগ্র তলের ক্ষেত্রে করতে আমরা এখানে কি এই সমগ্র তলের ক্ষেত্রফলটা কয়বার যোগ হচ্ছে? দুইবার। আমি আবার বলতেছি, এটা রিপিট করতেছি। তাহলে দেখো এখানে প্রথমে আমরা এটার সমগ্র তলের ক্ষেত্রফলটা কিভাবে বের করলাম? এটা সমগ্র তলের ক্ষেত্রফল যেহেতু এটা একটা কি আয়তাকার ঘনবস্তু, তোমরা 2 AB প্লাস BC প্লাস CA সেটি দিয়ে এটা সমগ্র তলের ক্ষেত্রফলটা আমরা কি করে ফেলছি? বের করে ফেলছি। এখন পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হলে ভূমির ক্ষেত্রফল হাফ ইনটু ভূমির পরিসীমা ইনটু কি হেলান উচ্চতা লাগবে, কিন্তু হেলান উচ্চতাটা আমাদের জানা নেই। তাহলে হেলান উচ্চতা যেহেতু জানা নেই, তাহলে এখানে আমাদের ভূমি পিরামিডের উচ্চতাটা আমরা জানি, উচ্চতাটা কত 3। আবার এই যে এখান থেকে আমরা একটা বাহু যে কেন্দ্র থেকে যে কোনো শীর্ষবিন্দু দূরত্ব আমরা বের করতে পারবো, সেই শীর্ষবিন্দু দূরত্বটা কিভাবে, অর্থাৎ লম্ব দূরত্বটা আমরা কিভাবে বের করলাম? এটা কত হলো, যে কোনো বাহুর লম্ব দূরত্ব, শীর্ষবিন্দু না আসলে যে কোনো বাহুর লম্ব দূরত্ব, এই যে এটা এইভাবে হবে। তাহলে যে কোনো বাহুর লম্ব দূরত্ব আমরা বের করলাম, সেটা কত হচ্ছে আমাদের 2/2 = 1। তাহলে এখান থেকে এই যে l এর মানটা, হেলান উচ্চতা, এটা বের করতে পারতে, এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে √কি ভূমি স্কয়ার প্লাস কি লম্ব স্কয়ার আমরা বের করে ফেললাম, অতিভুজ ইকুয়ালস টু, তাহলে এটা বের করে ফেললাম। এই যে হেলান উচ্চতাটা কেন লাগতেছে? কারণ এখানে শুধুমাত্র কি এই পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফলের ক্ষেত্রে। আচ্ছা, এই যে পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল বের করলাম, এটার সমগ্র তলের ক্ষেত্রফল বের করলাম, দুইটাই আমরা কি করলাম? যোগ করলাম। যোগ করার পরে আমাদের ক্ষেত্রফলটা একটু বেশি হয়ে গেছে। কতটুকু বেশি হয়ে গেছে? এই যে এখানে আমরা কত দুইবার যোগ করেছি, এখানে কতটুকু 8। তাহলে এই 8টা আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে। আর আয়তনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, পিরামিডের আয়তনের সাথে আর এটার আয়তন দুইটা কি করে দেব? আমরা যোগ করে দিব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে যে ম্যাথটি আছে, এরপরে যেটি আসে আমাদের হচ্ছে কি 30 নম্বর অঙ্কটা হচ্ছে কি একটা 25 মিটার দীর্ঘ 18 মিটার প্রস্থ বিশিষ্ট ভূমির উপর অবস্থিত দোচালা গুদামঘরের দেয়ালের উচ্চতা 5 মিটার, প্রতিটি চালার প্রস্থ 14 মিটার হলে গুদামঘরটির আয়তন নির্ণয় করার জন্য বলছে।
তাহলে একটা গুদাম ঘর আঁকার চেষ্টা করি আমরা। একটা গুদাম ঘর যদি আমরা আঁকতে চাই, আচ্ছা এরকমই হবে। তো এখানে কি বলছে আমাদের 25 মিটার দীর্ঘ, তার মানে 25, 18 মিটার প্রস্থ, তার মানে এটা 18, আর কত মিটার উচ্চতা, উচ্চতা 5 মিটার, আর এগুলো দেওয়া আছে কত 14। তাহলে এখন দেখো এখানে আমরা যদি এটার দিকে তাকাই, এখানে যে জিনিসটা আছে এটি একটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু, আর এটি দেওয়া আছে একটা কি প্রিজম, এটি দেওয়া আছে একটা কি একটা প্রিজমের মতো। তাহলে এই আয়তাকার ঘনবস্তুর যদি দৈর্ঘ্য এই ইকুয়াল আমরা কত ধরি, দৈর্ঘ্য হচ্ছে 25, প্রস্থ বি ইকুয়াল আমরা কত ধরতে পারি 18, আর উচ্চতা সি ইকুয়াল কত 5। তাহলে এখন এই দোতলা ঘরের নিচের অংশের আয়তন, নিচের অংশে আয়তন সমান কত আসবে এ বি সি। তাহলে আমরা এটা গুণ করলে আমাদের কি ফলাফলটা আমরা পেয়ে যাব। অর্থাৎ আমাদের উদ্দেশ্য যেটা, এই এটার আয়তনের সাথে এটার আয়তন কি করে দেওয়া, প্রিজমের আয়তনটা কি করে দেওয়া, যোগ করে দেওয়া। এখন আমরা প্রিজমের যে অংশটা এটার আয়তনটা আমরা কি করব বের করব। তাহলে এখন আমাদের আগে ভূমির ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে এটা দেখো এটা 14, এটা 14, তার মানে এটা একটা কি সমদ্বিবাহু ত্রিভুজ দেওয়া আছে, আর এটা কত হবে অবশ্যই 18 হবে। তাহলে এখন এখানে আমরা এটা কত ধরতে পারি, সমান সমান বাহু হচ্ছে A1 14, আর এটাকে ধরতে পারি B1 কত 18। তাহলে এখন ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল কত হবে B1/4 √4 A1² মাইনাস B1²। আচ্ছা তাহলে এখান থেকে আমরা কার মানটা পাবো, ভূমির ক্ষেত্রফল। প্রিজমের এই যে প্রিজম আকৃতির অংশ এটার কি ভূমির ক্ষেত্রফল, সুতরাং প্রিজম আকৃতির অংশের আয়তন, অংশের আয়তন কি হবে, এটার আয়তন হবে তোমার ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। আচ্ছা তাহলে ভূমির ক্ষেত্রফল কত হবে, ভূমির ক্ষেত্রফল হচ্ছে এখান থেকে যেটা পাবো সেটা যোগ ইনটু উচ্চতা কোনটা, উচ্চতা অবশ্যই কি হবে এটা, এই যে এটাতেও কি হবে উচ্চতা হবে, অর্থাৎ এটা ভূমিটা, তারপরে 25। তাহলে এখানে কি পেয়ে গেলাম আমরা, প্রিজম আকৃতির অংশের আয়তন পেয়ে গেলাম, আর নিচের অংশটাও কি আয়তন পেয়ে গেলাম। তাহলে সুতরাং দোতলা ঘরের আয়তন সমান, তাহলে এই যে আয়তন এটা যোগ এখানে যে আয়তনটা পাবো সেটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অনেক লেন্থি একটা চ্যাপ্টার, চেষ্টা করছি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো কমেন্ট সেকশনে জানাবে, আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবে।